আমরা যখনই ঘরের সুইচটা টিপি সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই আলোর পেছনে ঠিক কাদের শ্রম জড়িয়ে আছে? কাদের জীবনের অন্ধকার দিয়ে আমাদের ঘর আলোকিত হচ্ছে? চলুন আজ পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ব্যবস্থার সেই আড়ালের গল্পটা একটু জানার চেষ্টা করা যাক, সেই লুকানো মানবিক দিকটা নিয়ে কথা বলা যাক। তো এই বিশ্লেষণটা শুরু করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। এই যে বিশাল বিদ্যুতের পরিকাঠামো, এই যে গ্রিড, এর আসল উদ্দেশ্যটা ঠিক কী? এটা কি শুধু আমাদের ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, নাকি এর আড়ালে কর্মী বাহিনীর মধ্যেই একটা শ্রেণী বিভাজন তৈরি করে রাখা হয়েছে? আর এখানেই আসে সে ছায়াকর্মী বাহিনীর কথা। এদেরকে ছায়া বলা হচ্ছে কারণ কারণ কাগজে কলমে এদের যেন কোনো অস্তিত্বই নেই। মানে এদেরকে সরাসরি সরকারি কর্মী হিসেবে ধরা হয় না, কিন্তু আসল সত্যিটা হলো এদের শ্রম ছাড়া গোটা সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়বে। এই অদৃশ্য মানুষগুলোই আজকের এই আলোচনার কেন্দ্রে রয়েছেন। তো চলুন এই ছায়াকর্মী বাহিনী কারা সেই বিষয়ে একটু গভীরে যাওয়া যাক। কারণ দেখুন, এই বিদ্যুতের পরিকাঠামো তো শুধু কংক্রিটের পিলার বা লোহার তার দিয়ে তৈরি নয়, তাই না? এটা মানুষের শ্রম দিয়ে গড়া, আর আসল গল্পটা তো ওখানেই লুকিয়ে আছে। আচ্ছা, কারা এই ছায়াকর্মী বাহিনী? দেখুন, লাইনম্যান, জঙ্গলের ভেতর কাজ করা কর্মীরা, স্টেশন গার্ড, কল সেন্টার অপারেটর, মেইনটেন্যান্সের লোক, এই সব কাজগুলো কিন্তু অত্যন্ত জরুরি। এগুলো ছাড়া সিস্টেম চলবেই না। আর এগুলো সবই কিন্তু পার্মানেন্ট ধরনের কাজ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যারা এই কাজগুলো করছেন তাদেরকে অস্থায়ী কর্মী হিসেবে দেখা হয়। বছরের পর বছর একই কাজ করে যাচ্ছেন, অথচ তাদের চাকরিটা অস্থায়ী রয়ে গেছে। তবে হ্যাঁ, একটা সময় কিন্তু ছিল যখন মনে হয়েছিল যে পরিস্থিতি বদলাতে পারে। আইনিভাবে একটা আশার আলো দেখা গিয়েছিল। এই পুরো লড়াইয়ের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের কিন্তু সেই সময়টাতে একটু ফিরে যেতে হবে। সেটা ছিল 2016 সাল, আর রায়টার নাম ছিল জগজিৎ সিং রায়। এটা ছিল সুপ্রিম কোর্টের একটা যুগান্তকারী রায়। প্রায় এক দশক ধরে সারা ভারতে চুক্তিভিত্তিক কর্মীদের কাছে এটা একটা বিরাট আশার আলো ছিল। রায়টার মূল কথা ছিল একদম সহজ আর স্পষ্ট। যদি কাজ একই হয় তাহলে বেতনও একই হতে হবে। মানে একই কাজের জন্য একই বেতন। আর সুপ্রিম কোর্ট যে ভাষা ব্যবহার করেছিল সেটা ছিল অসাধারণ। তারা বলেছিল, কাউকে কম মজুরিতে কাজ করতে বাধ্য করাটা আসলে এক ধরনের শোষণমূলক দাসত্ব। ভাবুন একবার, কোর্ট এটাকে শুধু বেতনের কম বেশি হিসাবে দেখেনি, এটাকে দেখেছিল একটা শোষণ বা নিপীড়ন হিসাবে। মানে এটা কোনো বাজেট বা হিসাবের সমস্যা নয়, এটা সরাসরি একটা নৈতিকতার প্রশ্ন। কিন্তু ঠিক যখন সবাই ভাবছে যে এবার হয়তো ন্যায়বিচার পাওয়া যাবে, ঠিক তখনই পুরো খেলার মাঠটা যেন উল্টে গেল। আইনি প্রেক্ষাপটটা এমনভাবে পাল্টে গেল যা ছিল সত্যি বিধ্বংসী। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, 2016তে জগজিৎ সিং রায় একটা বিরাট আশা তৈরি করল। তারপর প্রায় 10টা বছর কেটে গেল মামলা আর আন্দোলনে। আর তারপর ঠিক 10 বছর পর 2026 সালের 13ই জানুয়ারি আমানুল্লাহ পাচলি রায়টা এসে সেই সব আশাকে এক ঝটকায় ভেঙে চুরমার করে দিল। এটা শুধু কয়েকটা তারিখ নয়, এটা একটা দীর্ঘ লড়াই আর তারপর এক গভীর হতাশার গল্প। আসলে পুরো আইনি বিতর্কটা এসে দাঁড়িয়েছে একটা খুব সাধারণ কিন্তু জটিল জায়গায়। কাজের প্রকৃতি বনাম নিয়োগের পদ্ধতি। 2016 জগৎ সিং রায় জোর দিয়েছিল কাজের ওপর, মানে কাজ সমান হলে বেতন সমান হবে। আর 2026-এর আমানুল্লাহ পাঞ্চলি রায়টা পুরো ফোকাসটাই ঘুরিয়ে দিল নিয়োগ পদ্ধতির দিকে। তাদের যুক্তি হলো, চাকরিতে ঢোকার দরজা যদি আলাদা হয় তাহলে বেতনও আলাদা হতে পারে। ব্যাস, সব শেষ। আর এই নতুন রায়ের মূল ভিত্তিটা ছিল বাছাই যুক্তি। মানে বলা হলো যে যারা নিয়মিত কর্মী তারা একটা কঠোর নির্বাচন প্রক্রিয়া পার করে আসে, কিন্তু চুক্তিভিত্তিক কর্মীরা সেটা করে না। আর এই যুক্তির ওপর ভর করেই বেতনের পার্থক্যকে সঠিক বলে দেওয়া হলো। এর ফলে কি হলো? কর্তৃপক্ষ একটা বিরাট আইনি ঢাল পেয়ে গেল। এখন যে কোনো দাবি উঠলেই তারা সোজা সুপ্রিম কোর্টের এই রায়টা দেখিয়ে দেয়। চলুন এবার আইনি মারপ্যাচ থেকে বেরিয়ে একটু মাটির পৃথিবীতে নেমে আসি। দেখি এই রায়ের ফলে বাস্তবে কর্মীদের জীবনে ঠিক কী প্রভাব পড়েছে। এই বিদ্যুতের আসল দামটা কে দিচ্ছে? এই টেবিলটা দেখুন, এটা যেন একজন চুক্তিভিত্তিক কর্মীর বেতনের একটা পোস্টমর্টেম রিপোর্ট। মূল বেতন কত? মাত্র 6,886 টাকা। এটা দিয়ে কি আজকালকার দিনে জীবনধারণ সম্ভব? তার উপর কিছু ভাতা আছে, নামমাত্র। আবার দেখুন, পিএফ বা ইএসআই এর জন্য টাকা কাটা হচ্ছে, কিন্তু অভিযোগ হলো সেই টাকা প্রায় জমা পড়ে না। বোনাস, সেটাও প্রায় সময়ে পাওয়া যায় না বা দেওয়াই হয় না। সব মিলিয়ে কাগজে কলমে যা দেখানো হচ্ছে, হাতে আসছে তার থেকে অনেক কম। আর এই বার চার্টটা দেখলে তো আর কিছুই বলার থাকে না। ব্যবধানটা দেখুন, একদিকে একজন চুক্তিভিত্তিক কর্মী যার হাতে আসছে প্রায় 7,000 টাকা,
আর অন্যদিকে একজন নিয়মিত কর্মী যিনি একই কাজ করে হাতে পাচ্ছেন ২১,০০০-এরও বেশি। এই যে বিশাল ফারাক, এটা শুধু টাকার নয়, এটা দুটো আলাদা জীবনের গল্প, দুটো আলাদা বাস্তবতার গল্প। এই সংখ্যাগুলো হয়তো শুকনো মনে হতে পারে, চলুন এটাকে একটা বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে দেখি। জলঢাকার মতো দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গল কাটার কর্মীরা, ভাবুন কি সাংঘাতিক বিপজ্জনক পরিবেশে তারা হাই ভোল্টেজ লাইনের চারপাশ পরিষ্কার করেন, কিন্তু এই অ্যানর্মাস ঝুঁকির জন্য তারা ন্যূনতম দৈনিক মজুরি ছাড়া আর কিছুই পান না, কোনো ঝুঁকি ভাতা নেই। এবার পাহাড় থেকে সোজা চলে আসি উপকূলে, ডায়মন্ড হারবারে। এখানে পরিস্থিতি আরও জটিল। এখানে কর্মীরা শুধু বিদ্যুতের লাইনের সাথে লড়ছেন না, তারা লড়ছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। সমুদ্রের জলস্তর বাড়ছে, লাইন ডুবে যাচ্ছে, আর সেই সব মেরামত করতে হচ্ছে তাদের। কিন্তু এই জীবন বাজি রেখে লড়াই করার জন্যও তাদের কোনো অতিরিক্ত স্বীকৃতি বা পারিশ্রমিক নেই। তাহলে কি সব শেষ? লড়াই কি থেমে গেছে? একদমই না। আর এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। এটা একটা অসমাপ্ত লড়াইয়ের গল্প। এত বড় একটা আইনি ধাক্কা খাওয়ার পরেও কিন্তু কর্মীরা দমে যাননি। তাদের প্রতিরোধ চলছে। বিদ্যুৎ ভবনের সামনে এখনও বিক্ষোভ হয়। তারা এখন নতুন আইনি কৌশল খুঁজছেন, কলকাতা হাইকোর্টের অন্য একটি রায়কে হাতিয়ার করার চেষ্টা করছেন। আর তাদের মূল যুক্তিটা খুব স্পষ্ট, একটা কল্যাণকামী রাষ্ট্র কখনো একটা নির্মম, মুনাফাখোর প্রাইভেট কোম্পানির মতো আচরণ করতে পারে না। তো শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়ালাম একটা খুব মৌলিক প্রশ্নে। আমাদের ঘরে যে আলোটা জ্বলছে, সেটার জ্বালানি কি সত্যি কয়লা বা জলবিদ্যুৎ, নাকি এর পেছনে কিছু মানুষের সম্ভাবনা আর স্বপ্নকেও পুড়তে হচ্ছে? পরের বার সুইচটা অন করার সময় হয়তো এই প্রশ্নটা একবার ভাবা যেতেই পারে।